জাঙ্কুক দরজা খুলে দেখলো সুগা আর জিমিন চলে আসছে। জাঙ্কুক বলল, কিরে সুগা, তোরা এখন? সুগা বলল, হ্যাঁ ভাইয়া, ওই জিমিন একটু অসুস্থ হয়ে পড়ছিল তো, তাই চলে আসলাম। জাঙ্কুক বলল, ও জিমিন, আসো আসো, কি অবস্থা তোমার এখন? জিমিন বলল, হ্যাঁ ভাইয়া, এখন ঠিক আছে, সমস্যা নেই। জিমিন ভিতরে ঢুকে ওর আঙ্কেলকে দেখে তো অবাক। ও গিয়ে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলো, আঙ্কেল, তুমি কখন আসছো? জিহুক বলল, এই তো মা, কিছুক্ষণ আগেই আসছি। তোর কি অবস্থা? জিমিন বলল, একটু অসুস্থ ছিলাম, কিন্তু এখন ঠিক আছে। জিহুক বলল, কি হয়েছিল? জিমিন বলল, জ্বর আসছিল। জিহুক বলল, ও, ওষুধ খেয়েছিলি? জিমিন বলল, হ্যাঁ খেয়েছি আঙ্কেল। এবার সুগাও এসে সালাম দিল আর জিজ্ঞাসা করলো, কেমন আছেন আঙ্কেল? জিহুক বলল, এই তো বাবা, ভালো আছি, তুমি কেমন আছো? সুগা বলল, আলহামদুলিল্লাহ আঙ্কেল, ভালোই আছি। এবার জাঙ্কুক বলল, ঠিক আছে ঠিক আছে, সবাই বসো, আমি নাস্তা রেডি করতেছি। এবার জাঙ্কুক নিজের হাতে নাস্তা রেডি করে এনে দিল। সুগা তো পুরাই অবাক ওর দাদা ভাইয়ের কাণ্ড দেখে। তো সবাই একসাথে হালকা নাস্তা করে নিল। তে যদিও নাস্তা করতে চায়নি, জিমিনের জোরাজুরিতে ও আর না করতে পারেনি। নাস্তা শেষ করে তে বলল, বাবা এবার চলো, বাসায় যাব। জিহব বলল, এখনই যাবা? তে বলল, হ্যাঁ। জিহব বলল, ঠিক আছে চলো তাহলে। তে বলল, তুমি গিয়ে গাড়িতে বসো, আমি আসতেছি। জিহব বলল, আচ্ছা ঠিক আছে। জিহব সাহেব সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে গিয়ে বসলো। তে এবার জাঙ্কুককে একা এক সাইডে ডেকে বলল, এই যে শুনুন, আপনাকে শেষবারের মতন বলে যাচ্ছি, আপনি কিন্তু পালানোর চেষ্টা করবেন না, কারণ কালকে সকালে এসে আপনাকে আমরা নিয়ে যাব। আর পালানোর চেষ্টা করে কোনো লাভ নেই। আমার কয়েকজন লোক আপনার বাসার আশেপাশেই থাকবে, ওরা আপনার উপর নজর রাখবে। সো আপনাকে আর কিছু বলার নেই। এবার জাঙ্কুক নেশালো চোখে তের দিকে তাকিয়ে হেসে বলল, ওকে ডার্লিং, কালকের অপেক্ষায় থাকবো, সকাল সকাল তাড়াতাড়ি চলে এসো। জাঙ্কুকের এই কথা শুনে তে আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারলো না, যে তাড়াতাড়ি এসে গাড়িতে উঠলো। এবার জেহব গাড়ি চালাতে শুরু করলো। তে জেহবকে কিছুই বললো না গাড়িতে, আর জেহব তাকে কিছু জিজ্ঞাসা করলো না। বাসায় আসার পর জেহব সাহেব বলল, আচ্ছা তে, তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার রেডি করতেছি। তে বলল, না বাবা, তুমি খেয়ে নাও, আমি খাবো না। জেহব সাহেব বলল, কেন? তে বলল, এমনি, আমার পেট ভরা আছে, তুমি খেয়ে নাও। জেহব সাহেব ওকে আর জোর করলো না, কারণ জেহব সাহেব বুঝতে পারছে তের কিছু একটা হয়েছে। সে এখন জিজ্ঞাসা করতে চায় না, কারণ সব কিছু শান্ত হয়ে গেলে তে এমনিই ওনাকে বলবে। তে জিহব সাহেব বলল, আচ্ছা ঠিক আছে তাহলে, ফ্রেশ হয়ে শুয়ে পড়। তে বলল, আচ্ছা বাবা। তে রুমে যেতে ও ওর কান্না আর আটকে রাখতে পারলো না। ও ওয়াশরুমে গিয়ে অনেকক্ষণ কান্না করলো। হঠাৎ ওর ফোন বেজে উঠলো। ও ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে ফোন রিসিভ করে বলল, হ্যালো স্যার। ওই পাশ থেকে বলল, হ্যাঁ তে, কী খবর তোমার? তে বলল, হ্যাঁ এই তো স্যার, ঠিক আছে। লোকটি বলল, তা তোমার কাজ শেষ হয়েছে? তোমার মনে আছে কালকের কথা? তে বলল, হ্যাঁ স্যার, আমার মনে আছে, আমার কাজ হয়ে গেছে, আমি কাল সকালে আপনার সাথে দেখা করব। লোকটি বলল, ও তাহলে তো ভালোই। তে শোনো, আরেকটি কথা, কাল কিন্তু তোমার সাথে স্যার দেখা করতে আসবে। তে বলল, কি, স্যার আমার সাথে কালকে দেখা করবে? লোকটি বলল, হ্যাঁ, তো তুমি সব কিছু প্রস্তুত করে নিয়ে আসো ঠিক মতন, ঠিক আছে, কোনো ভুল যাতে না হয়। তে বলল, ঠিক আছে স্যার, আমি সব কিছু গুছিয়ে নিয়ে আসবো। এবার লোকটি বলল, অল দ্য বেস্ট তাহলে কালকের জন্য, কালকে তাড়াতাড়ি চলে এসো, বাই। এটা বলে ফোনটা কেটে দিল। তে এবার শুয়ে ভাবতেছে, উফ, ফাইনালি কালকে স্যারকে দেখবো। এই স্যারকে নিয়ে সবাই এত জল্পনা কল্পনা করে, অবশেষে কালকে তাকে দেখতে পাবো। এই নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ তের মনে পড়লো, আরে ও তো প্রেগনেন্ট, প্রেগনেন্সি টেস্ট এখন পর্যন্ত টেস্ট করা হলো না ওর। ঠিক আছে, কোনো সমস্যা নেই, কালকে টেস্ট করে নিবে। তো তে ঘুমিয়ে পড়লো। পরদিন সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তে ফ্রেশ হয়ে সুন্দরভাবে রেডি হয়ে নিল। তাড়াতাড়ি নাস্তা করে ওর সব ফাইল নিয়ে বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে। তো তে অফিস যাওয়ার পর ও একটি কেবিনের সামনে দাঁড়িয়ে বলল, মে আই কামিং স্যার? ভিতর থেকে লোকটি বলল, ইয়েস কামিং। তে কেবিনের ভিতরে যেতেই লোকটি বলল, হ্যাঁ তে, কী অবস্থা তোমার? তে বলল, হ্যাঁ স্যার, এই তো ভালোই। লোকটি বলল, তা সব ডেটা নিয়ে এসেছো তো? তে বলল, হ্যাঁ স্যার, নিয়ে এসেছি। তে ফাইলগুলো ওনার সামনে রাখলো। লোকটি ফাইলগুলো ঘেটে দেখলো কিছুক্ষণ। লোকটি ফাইলগুলো দেখার পর থেকে বলল, বাহ, খুব ভালো এভিডেন্স খুঁজে পেয়েছো তো তুমি। তে বলল, ধন্যবাদ স্যার, আর এখানে একটা চিপও আছে, আমি ওনার মুখ থেকে যা যা শুনেছি সব কিছু রেকর্ড করেছি, আপনি চাইলে ল্যাপটপে এটা লাগিয়ে শুনেও নিতে পারেন সব কিছু। লোকটি বলল, ঠিক আছে ঠিক আছে, ওইটা পরে শুনে নেব, কিন্তু এখন তুমি তোমার ভাষায় বলো কিছু ওনার ব্যাপারে, তুমি যা যা শুনছো সংক্ষিপ্ত কিছু বলো।
তারপর তে প্রথম থেকে শেষ পর্যন্ত সংক্ষিপ্তে সব কিছুই বললো জাঙ্কুকের ব্যাপারে। তে বলল, স্যার আমার মনে হয় না ওনাকে বাইরে রাখা ঠিক হবে, কারণ ওনার কথা শুনে যা মনে হয়েছে উনি খুবই ডেঞ্জারাস একটা মানুষ। একটা মানুষ মারার আগে উনি এক সেকেন্ডও হয়তো ভাবে না, সাথে সাথে মানুষটাকে মেরে ফেলে। তো ওনার মতো মানুষকে বাইরে রাখা উচিত না। দেশের ক্ষতি, জনগণের ক্ষতি, মানুষের ভয়ের কারণ উনি। এবার লোকটি বলল, ঠিক বলেছো তুমি। আচ্ছা তে, তোমার কি মন খারাপ? তে বলল, না স্যার, মন খারাপ না। লোকটি বলল, না তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মন খারাপ। তে বলল, না স্যার, তেমন কিছু না। তে মনে মনে বলল, কামান তে, রিল্যাক্স হতে হবে, বেশি চাপ নিলে চলবে না। আমি জানি তোর কষ্ট হচ্ছে জাঙ্কুকের জন্য, কিন্তু এখানে কিছু করার নেই। ও একটা খারাপ লোক, ওকে ধরতেই হবে। সো রিল্যাক্স, ওর কথা চিন্তা করা যাবে না, ওর কথা ভেবে মনে কষ্ট আনা যাবে না। তে তুই শান্ত থাক, তোকে দেখে সবাই বুঝে যাচ্ছে তোর কিছু একটা হয়েছে, শান্ত থাক। নিজের মনকে সান্ত্বনা দিল তে। এবার তে স্যারকে আবারও বলল, আচ্ছা স্যার, তাহলে আমরা কি এখনই ওনাকে আটক করতে যাব? লোকটি বলল, হ্যাঁ সেটা তো যাওয়া উচিত, ওনাকে এখনই আটক করতে যাওয়া উচিত। তো তার আগে তুমি স্যারের সাথে দেখা করে নাও। তে বলল, বড় স্যার আসছে? লোকটি বলল, এসেছে। হঠাৎ তের পিছন থেকে একটি কাশির আওয়াজ এলো। তে পিছনে ঘুরে দেখলো আর অবাক হয়ে গেল, কারণ ওখানে আর কেউ না, জাঙ্কুক দাঁড়িয়ে আছে। জাঙ্কুককে দেখার পর লোকটিও দাঁড়িয়ে পড়লো। হঠাৎ তে বলে উঠল, বাহ, খুব ভালো তো, আপনার মতো মানুষই তো দরকার আমাদের, যাকে গিয়ে আনতে হবে না, সে নিজেই চলে আসবে। তো চলে আসছেন, ভালো করছেন, কিন্তু এইভাবে সেজেগুজে আসার কি মানে? আপনাকে তো মনে হচ্ছে আপনি কোনো অপরাধী না, আপনি এই অফিসের বস, এমনভাবে সেজেগুজে এসেছেন। সো এটা পার্সোনালি আপনার ব্যাপার, থাক, এই বিষয় নিয়ে আমি কিছু বললাম না। আপনার শাস্তি ইচ্ছা করছে, আপনি সেজেগুজে এসেছেন, তো এখন চলুন, আপনাকে লকআপে পড়া হবে। এবার লোকটি বলে উঠলো, তে দাঁড়াও 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 দাঁড়াও, কী করছো তুমি? তে বললো, কেন স্যার, উনিই তো মিস্টার মাফিয়া, ব্ল্যাক ওয়ার্ল্ডের কিং, ব্ল্যাক কিং, তো ওনাকে লকআপে ভরবো না তো কী করবো? লোকটি বললো, দাঁড়াও, তুমি দাঁড়াও। জাঙ্কুককে দেখে তের মনটা আরও বেশি খারাপ হয়ে গেল। জাঙ্কুকের পুরোনো স্মৃতিগুলো তের আরও বেশি বেশি মনে পড়তে শুরু করলো। কিন্তু তে কী করবে? তে তো বাধ্য, কারণ একজন সন্ত্রাসীকে তো আটক করতেই হবে। লোকটি এবার জাঙ্কুকের সামনে এসে বলল, সরি স্যার, সরি সরি, আপনি রাগ করবেন না স্যার, প্লিজ প্লিজ আপনি রাগ করবেন না। জাঙ্কুক বলল, ইটস ওকে, সমস্যা নেই। তে বলল, স্যার, আপনি ওনাকে স্যার বলতেছেন কেন? ওনাকে লকআপে পড়বো কখন স্যার? লোকটি বলল, তে তোমার হাতে ধরি, দয়া করে তোমার মুখটা একটু বন্ধ রাখো। তে বলল, আচ্ছা ঠিক আছে স্যার। এবার জাঙ্কুক বলল, তের সাথে আমার কিছু কথা আছে, ওকে কিছুক্ষণের মধ্যেই আমার কেবিনে দেখতে চাই। বলেই জাঙ্কুক হনহন করে চলে গেল। তে মনে মনে ভাবছে, যাক বাবা, এটা কি হলো? ওনার কেবিন মানে? বুঝতেই পারলাম না কি হলো। ওনাকে লকআপে ভরার জায়গায় উনি কেবিনে চলে গেল, তারপর আমাকেও যেতে বলছে, স্যার ওনাকে স্যার বলে ডাকতেছে, মানেটা কি, এখানে হচ্ছে কি? তে বলল, স্যার এটা কি হলো? লোকটি বলল, তে তুমি চুপ করো, তুমি আজকে আমার চাকরিটাই খেয়ে ফেলতে। তে বলল, মানে? লোকটি বলল, আচ্ছা তে তুমি কি ওনাকে চিনো? তে বলল, হ্যাঁ তো ওনাকে তো আমি চিনি, উনি একজন মাফিয়া, খারাপ একজন লোক। লোকটি বলল, না তে না, তুমি যেটা জানো সেটাও, আর সত্যি এটাও যে উনি আমাদের বস, আমাদের সিনিয়র অফিসার, যার সাথে তুমি দেখা করার জন্য পাগল হয়ে উঠেছিলে, এটাই হচ্ছে সেই বস, সেই স্যার, বড় স্যার আমাদের। তে এবার অবাক হয়ে তাকিয়ে রইল লোকটির দিকে। কিছুক্ষণ পর বলল, কি, উনি, ওনাকে দেখার জন্য? না না, এটা হতে পারে না, উনি আমাদের বড় স্যার হতে পারে না। লোকটি বলল, উনি আমাদের বড় স্যার, আর উনি বলেছে তোমার সাথে কথা বলবে, সো তুমি আর একটা কথা বাড়াবে না, জলদি যাও না রুমে। তে বলল, ঠিক আছে স্যার, আমি যাচ্ছি। তে জাঙ্কুকের রুমের দিকে এগিয়ে যাচ্ছে আর মনে মনে ভাবছে, যা, এটা কি হলো আমার সাথে? উনি সত্যি আমাদের স্যার, তাহলে আমি কাকে লকআপে পড়বো? আর ওনার বিরুদ্ধে এতগুলো প্রমাণ, উফ, সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছুই বুঝতে পারছি না। মানে স্যার দেখে কি হয়েছে, একজন মাফিয়া তো মাফিয়াই, খারাপ লোক তো খারাপ লোকই, স্যার বলে কি ওনাকে অ্যারেস্ট করতে পারবো না? তুই এসব ভাবিস না, তো শরীর খারাপ হয়ে যাবে। বলতে বলতে তে জাঙ্কুকের কেবিনের সামনে চলে এলো। এবার তে বাইরে থেকে বললো, স্যার মে আই কামিং? ভিতর থেকে জাঙ্কুক বললো, ইয়েস কামিং। তে ভিতরে গেল, গিয়ে নিচের দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। জাঙ্কুকও তের দিকে তাকিয়ে চুপ করে বসে আছে। পুরো রুম জুড়ে নিস্তব্ধতা বিরাজ করছে, কেউ কিছু বলছে না। কিছুক্ষণ বাদে জাঙ্কুক বলে উঠল,
তে তে বললো, জি স্যার বলেন। জাঙ্কুক বললো, আচ্ছা তুমি তোমার দেশকে ভালোবাসো? তে বললো, অবশ্যই। জাঙ্কুক বললো, সব কাজ দেশের জন্যই করো? তে বললো, দেশের জন্যও করি, দেশের জনগণের জন্যও করি, আমি সবাইকে ভালোবাসি। জাঙ্কুক বললো, ও ঠিক আছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তে বললো, কেন? জাঙ্কুক বললো, এই যে তুমি এই কেসটাকে এত সুন্দরভাবে সলভ করলে। তে বললো, ও আমি বুঝি না, এটা কি এত সলভ হয়েছে? জাঙ্কুক বললো, কেন? তে বললো, আমার তো মনে হয় না এই কেসটা আমি সলভ করতে পেরেছি, কারণ এই যে দেখুন, আমি এত কষ্ট করে এত রিস্ক নিয়ে প্রমাণ জোগাড় করলাম, সমস্ত এভিডেন্স খুঁজে খুঁজে বের করলাম, সব কিছু একসাথে করার পর অফিসে এনে যখন জমা দিলাম তখন জানতে পারলাম যার বিরুদ্ধেই ফাইলগুলো, এই প্রমাণগুলো আমি জোগাড় করেছি, সে আমাদের অফিসের সিনিয়র অফিসার। সো তাকে আমি লক আপও করতে পারবো না, অ্যারেস্টও করতে পারবো না। তো এখানে কিসের সলভ হলো, কি সলভ হলো? তাই থ্যাংক ইউ জানানোর কোনো প্রয়োজন নেই স্যার, থ্যাংক ইউ জানানোর দরকার নেই, কারণ আমি কেসটা সলভ করতে পারিনি। জাঙ্কুক বলল, আচ্ছা তে তুমি নিজেকে এতটা ছোটো মনে করো না, কারণ তোমাকে এটা টেস্ট করার জন্য দেওয়া হয়েছিল, আর তুমি এটাতে সফলও হয়েছো। তে বললো, মানে? জাঙ্কুক বলল, ও তাহলে আমি তোমাকে বলতেছি, তুমি এখনও বুঝতে পারতেছো না। তোমার কি মনে আছে তুমি অফিসে যেদিন ফার্স্ট জয়েন করেছিলে সেদিনকার কথা? তে বললো, হ্যাঁ মনে আছে। জাঙ্কুক বললো, ও তাহলে নিশ্চয়ই আমাকেও মনে আছে। তে বললো, না। জাঙ্কুক বললো, কেন? তে বললো, সেদিনকে আমি আপনাকে দেখেছি নাকি? আপনাকে তো আমি আজকেই ফার্স্ট দেখলাম। জাঙ্কুক বললো, ও তাহলে নিশ্চয়ই ওই মাস্ক পরা ছেলেটার কথা মনে আছে? তে বললো, মাস্ক, হ্যাঁ মনে আছে, মাস্ক পরা ছেলেটার কথা মনে আছে। আপনি জানেন কী করে? জাঙ্কুক বললো, বারে আমি ছিলাম সেটা আমি জানবো না? তে বললো, মানে? জাঙ্কুক বললো, হ্যাঁ তোমাকে ওই দিন আমি ফার্স্ট দেখেছিলাম, আর দেখে তোমাকে আমার ভালো লেগে গিয়েছিল, তাই ভাবলাম তোমাকে বড় কোনো মিশনে না দিয়ে আমি আমার মিশনটাই দিয়ে দিই, যেখানে তুমি আমার কাছে থাকবে, আমি আমার ভালোবাসাও তোমাকে প্রকাশ করতে পারবো। তে বললো, ও তাহলে এটা আপনার প্ল্যান ছিল? জাঙ্কুক বললো, হ্যাঁ। জাঙ্কুক এবার উঠে এসে থেকে জড়িয়ে ধরলো। তে নিজেকে খুব কষ্ট করে কন্ট্রোল করছে। জাঙ্কুক এবার জড়িয়ে ধরে কান্না করে দিল, আর তেকে বললো, তে প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে অনেক ভালোবাসি, আই লাভ ইউ, আই লাভ ইউ তে। তে নিজেকে আর ধরে রাখতে পারলো না, তেও জাঙ্কুকে জড়িয়ে ধরলো আর বলল, আমি জানি না আপনাকে এখন কি বলা উচিত, কিন্তু কালকে সারা রাত আমি ঘুমাতে পারিনি, আপনার কথা অনেক মনে পড়েছিল, আমিও সত্যি আপনাকে অনেক ভালোবাসি, আই লাভ ইউ টু জাঙ্কুক, আই লাভ ইউ টু। সরি জাঙ্কুক, আমাকে ক্ষমা করে দিন। জাঙ্কুক বললো, কেন কি হয়েছে? তে বললো, আমি আপনাকে জেলে ভরতে চেয়েছি, তাই আপনি মনে কষ্ট পাবেন না, ঠিক আছে? কারণ আমি আমার এই জবটাকে খুব ভালোবাসি, অনেক শ্রদ্ধা করি, আমি একটা মানুষকে যতই ভালোবাসি, আমি কখনো খারাপ একটা মানুষকে বাইরে ঘোরাফেরা করতে দিতে চাইনি, তাই আপনার বিরুদ্ধে সব প্রমাণগুলো আমি এনে জমা দিয়েছি। আমি অনেকবার ভেবেছিলাম জমা দিব না, কিন্তু আমার বিবেক আমাকে সায় দেয়নি, আমি আমার জবটাকে শ্রদ্ধা করি। জাঙ্কুক বলল, তোমার মতন সঙ্গী পাওয়া তো ভাগ্যের ব্যাপার, কারণ যে অপরাধকে সায় দেয় না তাকে আমিও ভালোবাসি, আমার বাবাও ভালোবাসে, তাই তোমার এখানে সরি বলার কোনো দরকার নেই। তোমার বিবেক, তোমার বুদ্ধি, তোমার সব কিছু আমার ভালো লাগে, সো এখানে মনে কষ্ট পাওয়ার কিছুই নেই তে, কারণ তুমি যেটা সত্যি সেটাই করেছো, একজন অফিসার হিসেবে যা করা উচিত তুমি সেটাই করেছো। তে এবার জাঙ্কুকের দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। জাঙ্কুক বলল, তে তোমার জন্য একটি সারপ্রাইজ আছে। তে বললো, সারপ্রাইজ আমার জন্য? জাঙ্কুক বললো, তে বললো, কোথায়? জাঙ্কুক বললো, চলো আমার সাথে। তে আর জাঙ্কুক অফিস থেকে বেরিয়ে গেল। জাঙ্কুক থেকে একটি শপিং মলে নিয়ে এলো। তে বললো, শপিং মলে? জাঙ্কুক বললো, তে বললো, ও। জাঙ্কুক বললো, চলো শপিং করবো। তে বললো, হঠাৎ শপিং? জাঙ্কুক বললো, চলোই না। জাঙ্কুক থেকে একটি ব্রাইডাল শোরুমের ভিতর নিয়ে গেল। তে বললো, আরে কি করছেন, এটা তো আমার ব্রাইডদের জন্য, আমাকে এখানে নিয়ে এলেন কেন? জাঙ্কুক বললো, দেখো তোমার কোন ড্রেসটা পছন্দ হয়। তে বললো, এটি তো বউদের জন্য, আমি এগুলো কিনে কী করবো? জাঙ্কুক বললো, আচ্ছা মুশকিলে পড়লাম তো, কেন আমরা বিয়ে করবো না? তো তুমি এই বউ সাজবে না, বউদের পোশাকই তো তোমার পড়তে হবে, তাই না? তে বললো, মানে কি বলতেছেন আপনি? জাঙ্কুক বললো, হেসো না তে, তুমি দেখো তোমার কোনটা পছন্দ হয়, আমি এখানে বসতেছি। এবার তেও বেশি কিছু ভাবলো না, কারণ তে তো ওকে ভালোবাসে, তে তো ওকেই বিয়ে করবে। তে ড্রেস দেখতে শুরু করলো,
অনেকগুলো ড্রেস চেঞ্জ করার পর তের একটা ড্রেস পছন্দ হলো। জাঙ্কুকের সামনে যেতেই জাঙ্কুক অবাক হয়ে তাকিয়ে রইল তের দিকে। জাঙ্কুক আর তে প্রচুর শপিং করলো। তে বুঝতেই পারছে জাঙ্কুক ওকে আর ছাড়ছে না, আর তেও জাঙ্কুককে আর ছাড়বে না, কারণ কয়েকদিন যাবত তে যে ভয় ছিল জাঙ্কুককে হারানোর, এখন সেটা কেটে গেছে। তে এখন ছুটিয়ে জাঙ্কুকের সাথে প্রেম করতে চায় আর ভালোবাসতে চায় জাঙ্কুককে। হঠাৎ তের ফোন বেজে উঠল। তে দেখলো ওর বাবা ফোন করেছে। ও ফোন রিসিভ করে বলল, হ্যালো বাবা। জিয়াব সাহেব বলল, কিরে তে, শপিং করা শেষ তোদের? তে তো পুরোই অবাক, ওর বাবা কিভাবে জানলো শপিং করতে এসেছে। তে বলল, বাবা তুমি তুমি কিভাবে জানলে? জিয়াব বলল, ও মা, আমি জানবো না? জাঙ্কুক তোমাকে বললো আজকে তোরা শপিং করবি? তে বলল, ও, তোমাকে বলেছে উনি? জিয়াব সাহেব বলল, হ্যাঁ বলেছে। বাসায় আসবি কখন? তে বলল, এই তো আমার শপিং শেষ, আমরা এখনই বাসায় চলে আসবো। গাড়িতে জাঙ্কুক দেখে বলল, হেই বেবি। তে বলল, ইয়েস বলো। জাঙ্কুক বলল, আর মাত্র 2টা দিনের অপেক্ষা। তে বলল, কিসের? জাঙ্কুক বলল, তোমাকে নিজের অর্ধাঙ্গিনী হিসেবে গ্রহণ করার। তে বলল, ধুর, কি বলতেছ? জাঙ্কুক বলল, ইয়েস বেবি, শুক্রবার দিন আমাদের দুজনের হাত এক হয়ে যাবে। তে বলল, সত্যি? জাঙ্কুক বলল, হ্যাঁ। তে বলল, বাবা জানে? জাঙ্কুক বলল, আরে বেবি, বাবা ছাড়া আমাদের গার্ডিয়ান আর কে আছে? ওনাকে জানাবো না তো কাকে জানাবো? উনিই তো শুক্রবার দিনের কথা বললো। তে বলল, ও, তাহলে তোমরা সব আগে থেকেই ঠিক করে রেখেছো? আমাকে তো কেউ কিছু বললে না। জাঙ্কুক বলল, কি জানি তোমার বান্ধবী তোমাকে কেন এগুলো বলেনি। তে বলল, মানে জিমিনাও সব কিছু জানে? জাঙ্কুক বলল, হ্যাঁ, ও তো সব কিছু জানে। তে বলল, ওরে খাইছি, ও কেন আমাকে বললো না? 47 আজকে ধরবো। জাঙ্কুক বলল, না তে, আমি চাই না আমার ছোট্ট বোনটার উপর কোনো ঝড়ের আঘাত আসুক। তে বলল, মানে আমি ঝড় আরও ছোট? জাঙ্কুক বলল, না না, আমি ওইভাবে বলতে চাইনি, আমি বলতেছি মানে ঝগড়া করো না ওর সাথে, ও ছোট মানুষ। তে বলল, হয়েছে, আর কিছু বলতে হবে না। আপনিও যেমন, আমার বাবাও তেমন, সবসময় ওকে শুধু আদর করে, আমাকে কেউ একটু ভালোবাসে না। জাঙ্কুক বলল, ও, সরি 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 বেবি, তুমি রাগ করো না জান, আমার পাখি, আমার সোনা পাখি, তুমি রাগ করো না। তে বলল, হয়েছে, এত ঢং করা লাগবে না। জাঙ্কুক বলল, আর 2টা দিন অপেক্ষা করো, আর 2টা দিন, তারপর তোমাকে ইচ্ছে মতো আদর করবো, ইচ্ছে মতো ভালোবাসবো, অনেক অনেক ডার্কভাবে, বুঝছো? তে বলল, কী বলতেছেন আপনি? আমার বাসার সামনে এসে পড়েছি, থামান গাড়ি। জাঙ্কুক বলল, ও, খেয়াল করিনি। তে বলল, হ্যাঁ, খেয়াল করবেন কীভাবে, সারাক্ষণ মাথায় দুষ্ট চিন্তা ভাবনা করে। অবশেষে দীর্ঘ 2টা দিন পার হয়ে শুক্রবার দিন চলে গেল। পার্লারের মেয়েরা এসেছে জিমিনকে আর তেকে সাজাতে। জিমিন তো তেকে নিয়ে হাসাহাসি করতেছে। এই তে, আজকে রাতে কি হবে বলতো? তে বলল, জিমিন, তুই কিন্তু একটু বেশি বলতেছিস। জিমিন বলল, মনে আছে আমার সময় তুমি কি করেছিলে? এখন কেমন লাগে শুনতে? তে বলল, দেখ জিমিন, আর বলিস না ভাই, শুনতে শুনতে আমার কানটা শেষ। জিমিন বলল, বাসার ঘরে ঢোকার আগ পর্যন্ত তো আমি থামবই না। আর তোর জামাকে বলে রাখিস টাকা রেডি রাখতে, আমরা কিন্তু তোদের ছোট, বুঝিস? তে বলল, তোমাদেরকে টাকা দিব না। জিমিন বলল, টাকা না দিলে ঢুকতেও দিব না, সারা রাত বাইরে বসে থাকবি জামাই বউ 2জন। তে বলল, ঠিক আছে, বাইরে বসে থাকলেও ভালো, কিন্তু তোদেরকে টাকা দিব না। এইভাবে দুষ্টুমি করতে করতে মেকআপ আর্টিস্টরা ওদের 2জনকে সাজিয়েও দিয়েছে। দেখে খুব সুন্দর লাগছে বউ সাজে। জিহাব তো দেখে দেখে কান্না করে দিয়েছে। জিহাব বলল, আজকের পর থেকে আমার বাড়িটা অন্ধকার ছেয়ে যাবে, কিন্তু তারপরেও আমার মনে একটু শান্তি থাকবে, কারণ আমি আমার 2টা মেয়েকে ভালো জায়গায় দিতে পেরেছি। মরে গেলেও আমি শান্তি পাবো। আমার 2টা চাঁদকে আমি 2টা হীরার হাতে দিয়েছি। আমি জানি আমার চাঁদ 2টাকে ওরা খুব যত্নে রাখবে, কখনো কান্না করতে দিবে না, চাঁদের গায়ে কোনো কালো দাগ লাগতে দিবে না। আমি খুব খুশি। তে আর জিমিন ও ঝাপকে জড়িয়ে ধরে কান্না করে দিল। এবার জিমিন কিছুক্ষণ পর বলল, এই তে, বেশি কান্না করিস না, মেকআপ নষ্ট হয়ে যাবে কিন্তু। তে বলল, ধুর, মেকআপের গোষ্ঠী গেলেই। ঝাপ বলল, হয়েছে হয়েছে, চল এবার আমাদেরকে বের হতে হবে, সময় শেষ হয়ে যাচ্ছে তো। এবার তে, জিমিন, জিহক গাড়িতে উঠল। ওরা পৌঁছে গেছে বিয়ের জায়গায়। তে এখন পর্যন্ত জাঙ্কুককে দেখা দেয়নি। কিছুক্ষণ পর বিয়ে শুরু হলো। কাজী সাহেব চলে এলো। তে স্টেজে এন্ট্রি নিল। জাঙ্কুক তো থেকে দেখে পুরো অবাক হয়ে তাকিয়ে আছে, আর মনে মনে ভাবছে, হায় আল্লাহ, এই মেয়েটাকে নিয়ে আমি কী করব? ও যখনই আমার সামনে আসে আমার হার্টবিটটা থক থক করে কাঁপতে থাকে। আমি বুঝতেছি না হার্ট অ্যাটাক কি এখন হবে নাকি আজ রাতে হবে। বলেই জাঙ্কুক মুচকে একটা হাসি দিল। যে জাঙ্কুকের সামনে এসে জাঙ্কুককে জড়িয়ে ধরে কান্না করে দিল।
কারণ তুই এখনো বিশ্বাস করতে পারছে না ও ওর সিনিয়র অফিসার, তারপরে ওর ক্রাশ মিস্টার জিয়ন জাংকুক বড় বিজনেসম্যান, তারপর আবার একজন বড় মাফিয়া কিং। মানে ও বুঝতে পারছে না যে এই লোকটার সাথে সত্যি বিয়ে হচ্ছে। জাংকুক বলল, এই পাগলি, কান্না করছো কেন? তুমি যদি কান্না করো তাহলে আমাকে কে সামলাবে? এবার তে হেসে দিল। কাজী সাহেব বলল, স্যার, ম্যাডামকে তাহলে আপনার নিজের করে নিলেন? জাংকুক বলল, আপনি শুধরাবেন না, বুঝতে পেরেছি। লোকটি বলল, হ্যাঁ হ্যাঁ, বসুন বসুন, আমি আমি কাজ ছেড়ে দিচ্ছি আপনাদের। তো যাই হোক, বিয়ে পড়ানো হলো। জিমিন আর সুগা দাঁড়িয়ে আছে। এবার সুগা বলল, জিমিন দেখো কি সুন্দর লাগছে ভাইয়া আর ভাবিকে। জিমিন বলল, ও মা, তে আবার ভাবি হয়ে গেল? সুগা বলল, হ্যাঁ, বড় ভাইয়ের বউ যেহেতু এখন থেকে ভাবিই ডাকবো। জিমিন বলল, হ্যাঁ ঠিকই বলেছ, খুব সুন্দর লাগছে। এবার যে হোক স্টেজে এসে তের হাতটি জাংকুকের হাতের উপর রেখে বলল, জাংকুক, আমার একটি চাঁদকে তোমার হাতে তুলে দিলাম। আশা করি তুমি ওকে সবসময় ভালো রাখবে। আমি তোমাকে ভালোবেসে আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম। আমি খুব যত্ন করে ওকে বড় করেছি, আর আমি চাই তুমি আমার চাইতেও আরও বেশি যত্নে রাখবে ওকে। জিমিন, সুগা, এদিকে আয়। এবার জিমিন আর সুগাও এগিয়ে গেল জেহবের দিকে। জেহব বলল, সুগা, তোমার কাছে আমার আরেকটি চাঁদ। আমার আকাশে দুইটা চাঁদকে তোমাদের দুজনের কাছে দিয়ে দিলাম। এবার তোমাদের পালা ওদেরকে সুখে রাখার, ওদের যত্ন করার। সুগা বলল, হ্যাঁ আঙ্কেল, আপনি টেনশন করবেন না, ওদেরকে আমরা আমাদের সাধ্যমতো সুখে রাখার চেষ্টা করব। এবার জেহব চারজনকে জড়িয়ে ধরলো, আর ওরা চারজনও জেহবকে জড়িয়ে ধরলো। বিয়ে শেষ করার পর রাত 8:30 নাগাদ জাংকুক, জিমিন, সুগা, তেইয়ং ওরা বাসায় ফিরে এলো, আর জেহব ওর চাঁদবিহীন অন্ধকার কোঠরিতে ফিরে গেল। এবার জিমিন আর সুগা জাংকুকের রুমের দরজায় দাঁড়িয়ে আছে। তে আর জাংকুক বাইরে দাঁড়িয়ে আছে। জাংকুক বলল, জিমিন, কত টাকা লাগবে? তে জিমিনকে কিছু বলতে না দিয়ে ও বলল, এই যে শুনুন, 1 টাকা ওদেরকে দিব না। আমার মাথায় একটা বুদ্ধি আছে, চলুন, বাসার করে ঢোকার দরকার নেই। আপনি আর আমি একটি হরর মুভি দেখব, সোফার উপর বসে স্ন্যাক্স খাবো, খুব মজা হবে, চলুন। জিমিন বলল, হ্যাঁ হ্যাঁ, যা যা, তোর বাসার করে ঢোকার দরকার নেই। জিমিন বলল, হ্যাঁ হ্যাঁ, যা যা, স্ন্যাক্স খা গিয়ে তুই। জাংকুক বলল, আচ্ছা জিমিন, তোমার কত টাকা লাগবে? জিমিন বলল, এই তো ভাইয়া, বেশি না, 70,000 হলেই হবে। তে বলল, কি, 70,000 টাকা? পাগল নাকি? এই আপনি চলুন তো, চলুন হরর মুভি দেখবো। হরর মুভি দেখলে খুব ভালো লাগে, চলুন সারা রাত আজকে জেগে জেগে হরর মুভি দেখবো। তের এই বোকা বোকা কথা শুনে সুগা জাংকুকের দিকে তাকিয়ে মুচকি হেসে দিল। জাংকুক সুগাকে বলল, কিরে, তুই হাসছিস কেন? সুগা বলল, আচ্ছা ভাইয়া শোন, তোর যদি এতই ঘরে ঢুকতে ইচ্ছা করে, তুই টাকাটা দিয়ে দে আর ভাবিকে নিয়ে ঘরে ঢুকে যা। তে বলল, না না, এত টাকা তোমাদেরকে দেওয়া যাবে না। এতগুলো টাকা চাইছো ঘরে ঢোকার জন্য? জাংকুক বলল, তে তুমি এবার চুপ থাকো একদম। জাংকুক বলল, মাত্র 70,000 টাকা? এই নে, এখানে 1 লাখ টাকা আছে, আর তোরা দুইটা সর এখান থেকে। জিমিন বলল, 1 লাখ টাকা? জাংকুক ভাইয়া, আপনি অনেক ভালো। তে হচ্ছে একটা বদমাইশ, কিপটা, আর কিপটা একটা মেয়ে। জাংকুক হাসতে হাসতে ভিতরে চলে গেল। এবার সুগাও চলে গেল। জিমিন বলল, তে শোন, তুই তো আমাকে বলেছিলি তুই নাকি রোমান্টিকের দিক দিয়ে পিএইচডি করা, তো এবার জাংকুক ভাইয়াকে তোর বেস্ট পারফরমেন্সটা দেখিয়ে দিস। তে বলল, জিমিন। জিমিন বলল, এখন রেগে যাচ্ছিস কেন? আমার সময় তো আমাকে বেশ বলেছিলি। এটা বলে জিমিন হাসতে হাসতে চলে যায়। তেও এবার ভেতরে চলে যায়। জাংকুক তের দিকে তাকিয়ে আছে। তে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন আমার দিকে? জাংকুক বলল, আমি দেখছি তোমাকে। তুমি এত অদ্ভুত কেন? তে বলল, কেন, আমি কি করেছি? জাংকুক বলল, আজকে আমাদের এত ইম্পর্টেন্ট একটা রাত, আর তুমি তুমি হরর মুভি দেখার জন্য ওদেরকে, মানে আমি বুঝলাম না। তে বলল, কে বলছে আজকে ইম্পর্টেন্ট রাত? জাংকুক বলল, মানে আজকে আমাদের বাসর রাত। তে তুমি কি এটা ভুলে গেছো নাকি? তে বলল, বাসর রাতের আর কি বাকি আছে? আপনার সাথে তো আমার বিয়ের আগেই বাসর রাত হয়ে গেছে। জাংকুক বলল, ও, তুমি ওই কথাটা এখনো মাথায় রেখেছো? আরে পাগল, কিছুই হয়নি, তোমার সাথে আমি দুষ্টুমি করেছিলাম, যাতে তুমি অন্যদিকে যাওয়ার চেষ্টা না করো, অন্য কাউকে ভালোবাসার চেষ্টা না করো, তাই ওই দিন আমাদের কিছুই হয়নি। আর আমি আমাদের ভালোবাসাটাকে খুব সম্মান করি, আমাদের এটা একটা পবিত্র ভালোবাসা, এখানে অপবিত্রর কোনো স্পর্শ নেই, বুঝলে? তে বললো, তার মানে? জাংকুক বললো, তার মানে তুমি যেটা মনে করতেছো সেটাই। তে বললো, সত্যি? বাঁচলাম, আমি আরও টেনশনে মরেই যাচ্ছিলাম। তাহলে কি আমি প্রেগনেন্ট না? জাংকুক বললো, তুমি কি এটা এখনো টেস্ট করো নি? তে বললো, কোথায় টেস্ট করবো, আমার তো মনেই থাকে না এই কয়েকদিন আমি যে প্যারার ভিতর দিয়ে গিয়েছিলাম।
জাঙ্কুক বলল, ও থাক, টেস্ট করার কোনো দরকার নেই, তুমি প্রেগনেন্ট হওনি, কারণ আমি তো তোমাকে স্পর্শই করিনি। তে বললো, সত্যি? জাঙ্কুক বলল, হ্যাঁ, আমি তোমাকে খুব ভালোবাসি, আর তোমাকে পবিত্র রাখার দায়িত্বটা তখন আমার ছিল। এবার তে এসে জাঙ্কুককে জড়িয়ে ধরলো। জাঙ্কুক বলল, হয়েছে হয়েছে, এবার যাও, আগে অজু করে আসো, নামাজ পড়বো, তারপর যা করার করবো। তে বলল, কি বলতেছেন? জাঙ্কুক বলল, হুম। তে বলল, আচ্ছা ঠিক আছে। তো তে ওয়াশরুম থেকে উঁচু করে এলো, ওরা দুজন নামাজ শেষ করলো। এবার জাঙ্কুক গিয়ে ঘরের লাইটটা অফ করে দিল, আর হালকা লাল আলোর একটি ডিম লাইট জ্বালিয়ে দিল। ঘরটা খুবই সুন্দর লাগছে। রুমের ভেতর এতটাই নিস্তব্ধতা ছড়িয়ে গেছে যেন তে আর জাঙ্কুক নিজেদের নিঃশ্বাসের শব্দটাও শুনতে পাচ্ছে। জাঙ্কুক আস্তে আস্তে হেঁটে তের কাছে গেল। তেকে ঘুরিয়ে তের ঘাড়ে মুখ গুজে দিল জাঙ্কুক। তে বলল, কি করছেন? জাঙ্কুক বলল, কেন, এটা করার অধিকার কি আমার নেই? তে বলল, হ্যাঁ আছে, এখন আমার সব কিছুই তো আপনার। জাঙ্কুক বলল, তাহলে তুমি একদম সাইলেন্ট হয়ে যাও, কারণ এখন আমি তোমাকে আদর করবো, আর আমি চাই না আমাকে তুমি এখন কোনো কথা বলে ডিস্টার্ব করো। এই সময়টায় আমি ডিস্টার্ব একদমই সহ্য করতে পারি না। তে এবার লজ্জা পেয়ে গেল। জাঙ্কুক তের ঘাট থেকে চুল সরিয়ে তের ঘাড়ে নাক ডলতে লাগলো। হঠাৎ জাঙ্কুক তের গাউনের চেনটা খুলে দিল। তের শরীর থেকে গাউনটা খুলে নিচে পড়ে গেল। তে বলে উঠল, এই এই কি করছেন আপনি এটা? জাঙ্কুক বলল, তে এখন একদম চুপ থাকো, একটা কথাও বলবা না। তে জাঙ্কুকের এরকম হটনেস কথা শুনে একদম চুপ হয়ে গেল। জাঙ্কুক তেকে ঘুরিয়ে ওর কোমর আলতোভাবে টাচ করলো। তের পুরো শির দ্বারা দিয়ে একটি ঠান্ডা ঢেউ খেলে গেল, কারণ ফার্স্ট টাইম কোনো ছেলে ওকে এইভাবে টাচ করলো। তের ভিতরে অন্যরকম একটি অনুভূতি হচ্ছে, যেটা তে বলে বোঝাতে পারবে না। তের খারাপ লাগছে না, খুব ভালো লাগছে, কারণ এরকম টাচ অন্য কেউ না, তার প্রিয় মানুষটাই তাকে করছে। তেও এবার জাঙ্কুককে জড়িয়ে ধরলো। জাঙ্কুকের অবাধ্য ঠোঁট দুটো তের ঠোঁট দুটোকে দখল করে নিল, যেন এই সম্পদটা তার নিজের। জাঙ্কুক কিছুক্ষণ কিস করার পর তের ঠোঁটে ছোট ছোট বাইট করতে লাগলো। তে ব্যথা পাচ্ছে, কিন্তু তাও চুপ করে আছে। জাঙ্কুক আর কিছুক্ষণ কিস করার পর তেকে ধাক্কা দিয়ে বেড়ে শুয়ে দিল, আর তের উপর উঠে গেল, নিজের শার্টের বোতাম খুলতে লাগলো। তে তো অবাক হয়ে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক মনে হচ্ছে নিজের মধ্যে নেই। তেও জাঙ্কুককে কিছু বলল না। জাঙ্কুককে আলতোভাবে জড়িয়ে ধরলো তেও। জাঙ্কুক তের সম্মতিতে সাড়া দিল সেই নিষিদ্ধ ভালোবাসার ডাকে, আর হারিয়ে গেল অতল সেই ভালোবাসার গহীনে। তো এখানেই সমাপ্ত হলো মিস্টার মাফিয়া গল্প। সো জান পাখিরা, আমাদের বাসার এখানে না একটু কাজ চলতেছিল, বুঝছো, প্রচুর আওয়াজ, এই জন্য আমি রেকর্ড করতে পারিনি ভয়েস, তাই ভিডিও দিতে পারিনি এতদিন। তোমরা কেউ রাগ করো না, বুঝছো। আর সবাই দয়া করে আমার পাশে থেকো। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু করবা প্লিজ। আর তোমরা সবাই সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।